49তম বিসিএস এর জন্য অ্যাকাউন্টিং এ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন প্র্যাকটিস করব। সো লেটস স্টার্ট। 1 নাম্বার, খতিয়ানে লেনদেন পোস্ট করার প্রক্রিয়াকে কি বলা হয়? খতিয়ানে লেনদেন পোস্ট করার প্রক্রিয়াকে কি বলে? সেটাকে বলে লেজার পোস্টিং। মানে খতিয়ান মানেই তো লেজার। তো যখন আমরা লেনদেনটা পোস্ট করি সেই প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে পোস্টিং, লেজার পোস্টিং। ব্যাখ্যাটা দেখো, জার্নাল থেকে লেনদেনগুলো নির্দিষ্ট হিসাবে স্থানান্তর করার প্রক্রিয়া হলো লেজার পোস্টিং, যা খতিয়ানে হিসাবের বিস্তারিত রেকর্ড রাখে। মানে খতিয়ানে হচ্ছে প্রত্যেকটা লেনদেনের হচ্ছে বিস্তারিত রেকর্ডটা রাখা থাকে। 2 নম্বরে, নিম্নলিখিত কোনটি একটি আয়ের উদাহরণ? তো আয়ের উদাহরণ কোনটা? দেখো, মজুরি এটা ব্যয়, বিক্রয়, বিক্রয় থেকে টাকা আসে, অর্থ আসে, তার মানে হচ্ছে এটা একটা আয় হয়, এটা আয়। ভাড়া ব্যয়, এটাও ব্যয়। ঋণের শোধ, এটাও ব্যয়। তার মানে হচ্ছে একটি আয়ের উদাহরণ হচ্ছে বিক্রয়। এই যে অ্যান্সার বিক্রয়। ব্যাখ্যাটা দেখো, বিক্রয় হলো আয়ের একটি উদাহরণ কারণ এটি ব্যবসায়ের রাজস্ব বাড়ায়। আর মজুরি, ভাড়া ব্যয়, ঋণের শোধ হলো কি? ব্যয়। দ্যাট মিন্স বিক্রয় হলো হচ্ছে একটি আয়। 3 নম্বর, একটি ব্যবসায় 2000 নগদে মজুরি প্রদান করে। এই লেনদেনে কোন হিসাব ডেবিট হবে? অর্থাৎ যে কোনো একটা ব্যবসায় হচ্ছে 2000 টাকা হচ্ছে নগদ টাকায় মজুরির টাকাটা পারিশ্রমিক পে করলো। এই পে করাতে কোন হিসাবটা? আমরা তো একটা জার্নাল দিই, জার্নাল দিলে হচ্ছে আমরা তো যে কোনো একটা লেনদেনের একটা জার্নাল দিলে আমরা হচ্ছে ডেবিট আর ক্রেডিট এই দুইটা অংশ পাই। এর মধ্যে ডেবিটটা কি নামে রাখবো আমরা যখন নগদে মজুরি প্রদান করব? নগদে মজুরি প্রদান করা মানে হচ্ছে মজুরি হিসাব হচ্ছে ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট। কারণ আমরা যখন মজুরি হিসাবে আমরা কি দেই? টাকা দেই। তো টাকা দিছি যখন, তখন কি গেল? চলে গেল। কি চলে গেল? ক্যাশ চলে গেল। তখন এটা ক্রেডিট হয়ে গেল। আর যখন আমাদের একটা মজুরি হিসাব আছে, হিসাবে আমরা যখন মজুরি হিসাবটা আমরা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর হচ্ছে যার নামে দিছি সে তাকে আমি টাকাটা দিয়ে দিছি, মনে করো হচ্ছে আমার টাকা দেওয়া তো আমার ব্যবসায়ের জন্য এটা হচ্ছে একটা দায় ছিল, একটা বোঝ ছিল। মানে এটা যত কমে যাবে তত আমাদের জন্য বেটার। তার মানে হচ্ছে মজুরি হিসাবে আমাদের জন্য হচ্ছে ডেবিট। তো মজুরি হিসাবটা এটা কোনো নাম হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, কিন্তু নগদে যখন আমরা টাকাটা দিয়ে দিছি তার জন্য হচ্ছে নগদ হিসাব ক্রেডিট। ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় কেন? অর্থাৎ আমরা যে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করি সেটা কেন তৈরি করি? এটা নগদ বইয়ের ভুল সংশোধন করতে? না। নগদ বই ব্যাংক বিবরণীর ব্যালেন্স মিলিয়ে নিতে। এইটা মুনাফা গণনা করতে এটাও না, সম্পদের মূল্য নির্ধারণ করতে এইটাও না। দেখো, উত্তর হচ্ছে নগদ বই ব্যাংক বিবরণী ব্যালেন্স শিট মিলিয়ে নিতে। ব্যাখ্যাটা যদি আমরা চেক করি, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয় নগদ বই ব্যাংক বিবরণীর পার্থক্যের কারণ, যেমন চেক জমা বা ব্যাংক চার্জ সমন্বয় করতে। অর্থাৎ আমরা যে ব্যাংকের সাথে লেনদেনটা করি, লেনদেন করলে ব্যাংক একটা ছোটখাটো একটা চার্জ কাটে, এটা সেটা। তো সব হিসাবের হচ্ছে দুই পাশ তো সেম সেম থাকতে হবে। দুই পাশ সেম না থাকলে তো কখনো হবে না। এই পাশে বেশি হয়ে গেল, এই পাশে কম হয়ে গেল, তাহলে হচ্ছে লেনদেনে একটা ঝামেলা আছে। তো ঝামেলা মিটমাট করার জন্যই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীটা করা হয়, যেটার মধ্যে দুই পাশের অ্যামাউন্টটা সমান সমান করা থাকে। এটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার আসল উদ্দেশ্য। কোনটি চলতি সম্পদের উদাহরণ নয়? মানে চলতি সম্পদের উদাহরণ নয়। দেখো, নগদ এটা একটা চলতি সম্পদ। প্রাপ্য হিসাব এটাও একটা চলতি সম্পদ। ভূমি, ভূমি হচ্ছে একটা স্থায়ী হিসাব। তার মানে স্থায়ী সম্পদ না এটা? তো ভূমিটাই হচ্ছে অ্যান্সার, মানে চলতি সম্পদের উদাহরণ নয়। স্টক এটাও হচ্ছে চলতি সম্পদ। যেমন আমরা যদি ব্যাখ্যাটা চেক করি, ভূমি একটি স্থায়ী সম্পদ কারণ এটি হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য। দীর্ঘমেয়াদী যেটা সেটাই তো হচ্ছে স্থায়ী অ্যাসেট না? আমরা পড়ছি না যে লং টার্ম অ্যাসেট গুলাই হচ্ছে কি সম্পদ, স্থায়ী সম্পদ, ফিক্স সম্পদ, এগুলো বলেই থাকি না আমরা। যেমন দেখো, নগদ, প্রাপ্য হিসাব, স্টক এইগুলো হচ্ছে চলতি, এটি রানিং সম্পদ, যা 1 বছর বা তার কম সময়ের জন্য হচ্ছে সেগুলো রাখা হয় বা করা হয়ে থাকে, লেনদেনগুলো হয়ে থাকে 1 বছরের কম সময়ের জন্য। সেজন্যই এগুলো হচ্ছে কি চলতি সম্পদ। পরবর্তী কোশ্চেনে চলে যাই। 6 নাম্বার, একটি সম্পদের মূল্য 8000 টাকা, এটি 4 বছরের সরল রৈখিক পদ্ধতিতে অবচয় করা হয়। কি পদ্ধতি? সরল রৈখিক। আর টাকা কত? সম্পত্তির মূল্য 8000, কত বছর ইউজ করা হয়েছে? 4 বছর। তো সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হবে, তাহলে বার্ষিক অপচয় কত?
তার মানে সম্পদের মূল্য যত দেওয়া থাকবে আর এখানে সময় যত দেওয়া থাকবে, সম্পদের মূল্য থেকে সময়টা দিয়ে হচ্ছে ভাগ করে আমরা যেটা পাবো সেটাই। যেমন হচ্ছে এখানে কত 8,000 ভাগ 4 যদি দেই, তো 8কে 4 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? 2 পাই। তার মানে হচ্ছে 2,000। এই 2,000 টাকা হচ্ছে বার্ষিক অবচয়। তো এটা সূত্রটা তোমরা দেখো, এই সূত্রটা দেখো, সরলরৈখিক অবচয় ইকুয়াল সম্পদের মূল্য ভাগ ব্যবহারের সময় বা আয়ুষ্কাল। তো এটাই দেখো, যখন এই যে সম্পদের মূল্য আমরা কত ছিল, 8,000 টাকা ছিল, এটা যদিও ডলারে, আমি টাকায় বলতেছি বোঝার স্বার্থে, দেন ভাগ 4 বছর, তার মানে হচ্ছে প্রতি বছরে 2,000 টাকা করে অবচয়। এখানে যদি দিত যে 4 বছরে টোটাল কত টাকা অবচয় হয়েছে, তার মানে হচ্ছে প্রতি বছরে যদি 2,000 টাকা হয়, এটারে আবার হচ্ছে তুমি 2 দিয়ে 3 বছর চাইলে 3 দিয়ে, 4 বছর চাইলে 4 দিয়ে, এই টাকাটা, এই যে 1 বছরে যত টাকা হয়েছে এইটাই 2,000 টাকা যেটা আছে সেটাই। তো 2,000 টাকায় যখন আমরা হচ্ছে 4 বছরের জন্য করব, এটা 4 বছরে দিলাম, যেমন এটা 2,000, এটা 4 দিয়ে গুণ করছিলাম, তাহলে করলে কত হাজার আসে? 8,000। মানে 4 বছরে এটার অবচয় মূল্য হয়ে যায় হচ্ছে 8,000 টাকা। এটাই হচ্ছে অবচয়ের সিস্টেমটা, সরল রৈখিক। তার মানে হচ্ছে 4 বছর পরে এটার কোনো আর ভ্যালুই থাকে না, মূল্যটা মানে টাকার মূল্যে থাকে না, কিন্তু পরবর্তীতে এটা আমরা বিক্রিও করতে পারি। এই যে যেমন তুমি একটা টিভি, ফ্রিজ, এটা সেটা কিনে ইউজ করো না, অনেক বছর ইউজ করার পরেও তুমি হচ্ছে সেকেন্ড হ্যান্ড কারো কাছে বিক্রি করে দিতে পারো, বা হচ্ছে তুমি বাঙালির কাছে দিয়ে দিতে পারো, মূল্য তো থাকে। কিন্তু এমনি স্বাভাবিকভাবে মূল্যটা হ্রাস হইতে হইতে সমান সমান হয়ে যায়, তোমার ইউজেবল ডেট অনুযায়ী তুমি হচ্ছে যত টাকা দিয়ে কিনছো এটা পুঁজি উঠাই নিছো আর কি, এরকমটাই বোঝায়। তো অবচয় এভাবেই নির্ণয় করে, যখন সরলরৈখিক বলবে টাকার মূল্য, সম্পত্তির মূল্য যত আছে এটাকে সময়ের মূল্যটা দিয়ে তুমি ভাগ করে যেটা পাবা সেটাই বার্ষিক অবচয়। আর যত বছরের অবচয় বলবে, 1 বছরের বার্ষিক অবচয়টাকে অত বছর দিয়ে তুমি গুণ করে রেজাল্ট যেটা পাবা সেটাই হচ্ছে তোমার টোটাল বছরের অবচয়। পরবর্তী কোশ্চেন 7 নাম্বার, কোনটি হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি? হিসাব বিজ্ঞানের মৌলিক নীতি হচ্ছে ব্যবসায়িক সত্তানীতি। ব্যাখ্যাটা যদি পড়ো, ব্যবসায়িক সত্তানীতি বলতে যে ব্যবসায় মালিক পৃথক সত্তা হিসেবে বিবেচিত হয়, এটি হিসাব বিজ্ঞানের একটি মৌলিক নীতি। মানে ব্যবসায়িক সত্তানীতিটা হচ্ছে যে কোনো ব্যবসায় মালিকের পৃথক সত্তা হিসাবে যখন হচ্ছে বিবেচিত হয়, সেটাই হচ্ছে ব্যবসায়িক সত্তানীতি। মালিকের পৃথক সত্তা, মনে করো মালিক নিজ প্রয়োজনে কিছু ইউজ করলো, হ্যাঁ, সেইটাই হচ্ছে কি ব্যবসায়িক সত্তানীতির মধ্যে পড়ে। নিজ প্রয়োজন, মালিক পৃথকভাবে ব্যবসা থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা এরকম কিছু করতেছে, কিন্তু ব্যবসার সাথেই যোগসূত্র আছে লেনদেনগুলোর, এই জন্যই এটা ব্যবসায়িক সত্তানীতি। নেক্সট কোশ্চেনে চলে যায় 8 নম্বর, একটি ব্যবসায়ী 10,000 টাকায় ক্রেডিটে পণ্য বিক্রয় করে, এই লেনদেনে কোন হিসাব ডেবিট করা হবে? আমরা যখন কোনো পণ্য বিক্রয় করছি, কিসে? ক্রেডিটে বিক্রয় করছি, তার মানে ডেবিট কি হবে? ক্রেডিটে। আমরা যে কোনো কিছু, আমরা সবসময় বলি না যে ক্রয় ডেবিট, অর্থাৎ আমরা বলি না পার্সেস ডেবিট, পার্সেস অলওয়েজ আমরা কি দেই? ডেবিট দেই। তো তখন এটার বিপরীতে যখন আমরা ক্রয় পার্সেস ডেবিট দেই, আমরা এমনিতেই বলতে পারি সেল বা হচ্ছে বিক্রয়, তুমি এটাকে কি দিতে পারো? এটা ক্রেডিট হবে। এমনিতেই বুঝতেছি আমরা ক্রেডিট হবে, এটা নর্মালি ক্রেডিট হয়, সেল ক্রেডিট হয়। যেমন নগদ, আমরা যখন কোনো কিছু বিক্রি করি, বিক্রি করলে হচ্ছে যেটা বিক্রি করছি সেটা চলে যায়, এই জন্য হচ্ছে এটা ক্রেডিট, যেটা চলে যায় সেটা ক্রেডিট। আর যেটা আসে, কি আসে? আমাদের নগদ আসে, এই জন্য ক্যাশ আসে, ক্যাশটা হচ্ছে আমাদের জন্য কি? ডেবিট। আর বিক্রি করছি সেটা চলে গেছে, সেটা সেল, সেটা হচ্ছে ক্রেডিটে চলে যায়। তো এইটা হচ্ছে আমাদের অপশন। কিন্তু এখানে তো বলছে হচ্ছে ক্রেডিটে পণ্য, ক্রেডিট। তো ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য বোঝো না? তো এটা কি? ক্রেডিট মানে হচ্ছে বাকিতে বা ধারে কোনো কিছুর বিনিময় এটা। এই জন্যই যখন ক্রেডিটে বলা হয়েছে, তখন আমরা যে ক্রেডিটে বিক্রি করছি, মানে ওর কাছ থেকে আমি টাকাটা পাই, ওই হচ্ছে ডেবিট। তো ওর হিসাবটা আমরা কি দিয়ে লিখবো? এটা দিব হচ্ছে প্রাপ্য হিসাব। তার মানে প্রাপ্য হিসাব হচ্ছে ডেবিট। এটা অপশনে আছে, আমি এই পেজ থেকে দেখাচ্ছি না, তোমাদেরকে এইভাবেই বলতেছি। যদি আমি ব্যাখ্যাটা পড়ি তখন তোমরা দেখতে পারবা। দেখো, প্রাপ্য হিসাব। তো প্রাপ্য হিসাব কেন হয়েছে? ক্রেডিটে পণ্য বিক্রয় ক্ষেত্রে প্রাপ্য হিসাব অর্থাৎ ঋণ গ্রহীতার হিসাব ডেবিট করা হয়, কারণ ব্যবসায়ের প্রাপ্য পরিমাণ বাড়ে, আর বিক্রয় হিসাব ক্রেডিট হয় অলওয়েজ। মানে আমি বাকিতে বিক্রয় করি আর হচ্ছে নগদে বিক্রি করি, টাকাটা তো আমার কাছেই আসবে। তো এটা ব্যবসায়ের পরিধিটা বাড়লো না, ব্যবসায়ের অ্যাসেট বাড়লো না, সম্পদ যেটাই বলো না কেন, মূলধন বাড়লো না? তো এটা তো আসছে এদিকে, আমার দিকে আসছে, আসা মানে হচ্ছে ডেবিট, আর চলে যাওয়া মানে ক্রেডিট। তো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি নামমাত্র হিসাব নয়? এখানে নামমাত্র হিসাব নয় বলছে, যেমন হচ্ছে সুদ প্রাপ্ত হিসাব, বেতন হিসাব, যন্ত্রপাতি হিসাব, কমিশন হিসাব। এই যন্ত্রপাতি হিসাব হচ্ছে একটা বাস্তব হিসাব, এটাই শুধুমাত্র নামমাত্র হিসাব নয়। যেমন ব্যাখ্যাটা দেখো, যন্ত্রপাতি হিসাব হচ্ছে একটি বাস্তব হিসাব,
কারণ এটি সম্পদের সাথে সম্পর্কিত। এটা হচ্ছে একটা সম্পদের সাথে সম্পর্কিত। আর সুদপ্রাপ্ত, বেতন, কমিশন এগুলো হচ্ছে নামমাত্র হিসাব। সুদ প্রাপ্ত হয়েছে বা কাউকে বেতন দিছি বা বেতন, কেউ কমিশন পাইলো বা কমিশন হিসাব, এরকম সবগুলো হচ্ছে কি নামমাত্র একটা হিসাব। আর এটা হচ্ছে এই যে যন্ত্রপাতি হিসাবে, এটা হচ্ছে সম্পদের হিসাব। তো মনে থাকবে, সম্পদের হিসাব মানে হচ্ছে এটা বাস্তব হিসাব। আমরা চলে যাই 10 নম্বর কোশ্চেন। ব্যবসায়ের মোট সম্পদ ৮০,০০০ টাকা, যার মূলধন ৫০,০০০ টাকা, তাহলে দায় কত? তুমি একটা ইকুয়েশন দেখছো অ্যাকাউন্টিং এ, যে হচ্ছে এ ইকুয়াল এল প্লাস উই, মানে অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো এখন তুমি এটা বাংলায় যদি আমি লিখি, যেমন হচ্ছে এটা হবে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ, সম্পদ ইকুয়াল এটা দায় প্লাস তুমি এখানে দিতে পারো মূলধন। তো এখন দেখো আমার এই অ্যামাউন্টটা কিসে আছে? সম্পদে আছে। তো সম্পদে আমি লিখে নিলাম ৮০,০০০। তো আমার কিন্তু এখানে দায় নাই, তো দায়ের জায়গাটা আমি হোয়াট চিহ্ন দিলাম। আর এখানে মূলধন আছে আমার কত? ৫০,০০০। ৫০,০০০ আছে। তাহলে এটা আমরা ইকুয়েশন আরো আগে পড়ছি যে আমরা কিভাবে এটা করতে পারি। যেমন হচ্ছে ৮০,০০০ এই পাশে আছে, তো আমি ৮০,০০০ এই পাশে রেখে দিলাম, আর এই পাশে এটা প্লাসের ৫০,০০০ আছে, তো এটা মাইনাসের হয়ে যাবে। তো দিন শেষে আমার কাছে রইল কত? ৩০,০০০। এই ৩০,০০০ টাকা এটাই কি দায়। তার মানে দায়ের পরিমাণ কত? দায়ের পরিমাণ হচ্ছে ৩০,০০০ টাকা। দেখো ব্যাখ্যাটা, তো দায় ইকুয়াল সম্পদ মাইনাস মূলধন। কিন্তু তোমার এই ফর্মুলাটা তুমি মনে রাখো, এই যে সম্পদ ইকুয়াল দায় প্লাস মূলধন, কিন্তু তুমি এলোমেলো পড়বা, দায় সম্পদ মাইনাস মূলধন, তারপর হচ্ছে মূলধন সম্পদ মাইনাস দায়, এরকম কিছু পড়তে পড়তে তোমার হচ্ছে এলোমেলো ইকুয়েশন তৈরি হবে। সেজন্য এলোমেলোটা পড়ার কোনো দরকার নাই। তুমি হচ্ছে এটা মনে রাখো, এ ইকুয়াল এল প্লাস উই, এই অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, বা হচ্ছে সম্পদ ইকুয়াল দায় প্লাস মূলধন। যখন যে অ্যামাউন্টটা থাকবে ওই অ্যামাউন্টটা ওইটার নিচে বসায় দিবা, আর বাকি যেটা থাকবে না সেটা ওয়ার্ড চিহ্ন। দেন ইকুয়েশন তো তোমরা পারোই, যে ইকুয়ালের এই পাশে আসলে প্লাসে থাকলে সেটা মাইনাসের হয়ে যায়, আর যদি হচ্ছে এই পাশে প্লাস থাকে ওই পাশে গেলে মাইনাস হয়ে প্র্যাকটিস করা। তো পরবর্তী ক্লাসে আরো কতগুলো প্র্যাকটিস করব, যেগুলো হচ্ছে ৪৯তম বিসিএস এ আসা উপযোগী।